মোকরম আলী, যার ৫টি সন্তান। মোকরম মারা যাওয়ার পরে তার ৫ সন্তানই স্বাভাবিকভাবে সেই সম্পত্তির উত্তরাধিকার হয়ে থাকে। আমরা যতটুকু সূত্র পেয়েছি মোকরমের ৫০% জায়গা আছে। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গার ভিতরে মোকরমের ৫ সন্তান বসবাস করে। মোকরম মৃত হওয়ার পরে ৫ সন্তানের স্বাভাবিকভাবে জায়গাগুলো যার যার মতো করে প্লট করে নিয়েছে। কিন্তু এর মধ্যে ছোট্ট একটি সমস্যা সৃষ্টি হয়েছে। ৫ সন্তানের মধ্যে কিন্তু স্বাভাবিকভাবে সবাই একই সমান হয় না। কেউ একটু আর্থিক অবস্থায় ভালো থাকে, কেউ একটু আর্থিক অবস্থায় নরমাল থাকে। আর নরমাল আর্থিক অবস্থার মধ্যেই জীবনযাপন করে যাচ্ছিল লাল মিয়া নামের যে ব্যক্তিটি। লাল মিয়া যে স্বাভাবিকভাবে জীবনযাপন করার পরে কিন্তু মোকরমের যে বাকি ৪ সন্তান আছে, যেমন আছে আপনার আরজু, আকরম মারা গেছে, তার সন্তানরা আছে কাদের, করিম। এরা ৪ জনে মিলে কিভাবে লাল মিয়াকে এখান থেকে উচ্ছেদ করা যায়, লাল মিয়ার জায়গাটা কিভাবে দখল করা যায়, অথবা লাল মিয়াকে কীভাবে সরিয়ে দেওয়া যায়, এ ধরনের সূক্ষ্ম কিছু পরিকল্পনা নিয়ে যখন তারা কাজ শুরু করছিল, একটি পর্যায়ে কিন্তু গ্রামের স্থানীয়রা বিচার সালিশ করে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেখানেও ব্যর্থ। সমস্ত কিছু ব্যর্থ হওয়ার পরে কিন্তু সম্প্রতি গত শুক্রবারের দিন ছোট্ট একটি ঘটনা, কারণ লাল মিয়ার যে সীমানাটা আছে, আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি একটু লাল মিয়ার সীমানা, লাল মিয়ার ঘরের পাশে কিন্তু একটি গাছ ছিল। গাছটি আমি যতটুকু তথ্য পেয়েছি, আক্রমের ছেলে যারা আছেন তারা কিন্তু গাছটি কেটে ফেলে। আর যখন গাছটি কেটে ফেলে লাল মিয়া স্বাভাবিকভাবে সেখানে বাধা সৃষ্টি করতে যায়। আর যখনই বাধা সৃষ্টি করতে যায় তখনই কিন্তু ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গায়, অর্থাৎ ভাই, চাচা, ভাতিজা, মানে এই ৩ জনের ভিতরে একটি গণ্ডগোল সৃষ্টি হয়ে যায়। আর গণ্ডগোলের মধ্যে এক পর্যায়ে বেদবভাবে মারধর করে লাল মিয়াকে। শুধু মারধরই নয়, এক পর্যায়ে লাল মিয়া কিন্তু মৃত্যুবরণ করে। এখানেই কিন্তু ক্ষান্ত হয়নি, এখানে কিন্তু শেষ হয়নি। লাল মিয়ার যে মেয়ে আছে তাকেও কিন্তু বেদরক মারপিট করে। বর্তমান লাল মিয়ার মেয়ে কিন্তু মৃত্যুর শয্যায় হাসপাতালে ভর্তি আছে। তার চিকিৎসা হচ্ছে না, কারণ লাল মিয়ার আর্থিক অবস্থাটাও কিন্তু ভালো না। ছোট্ট একটি ঘর, তার লাল মিয়ার সন্তান আছে আমার সাথে। যে অবস্থা, এই অবস্থার ভিতরে বাবা মারা যাওয়ার পরে সে লাল মিয়ার মেয়ে, অর্থাৎ লাল মিয়ার যে ছেলে আছে তার বোনের চিকিৎসাটা কিভাবে হবে, কোথার থেকে অর্থ আসবে, কি হবে। আসলে চলুন সেদিন কি হয়েছিল ঘটনাটি আমরা শুনি সে লাল মিয়ার ছেলের কাছ থেকে। সেদিনকে আপনি কি হয়েছিল, আপনি একটু বলেন তো যে কি হয়েছিল। সেদিনকে হয়েছিল বাপে ওখানে গাছ বলছে যে আমার গাছ কেটে নিচে কে, গাছ কাটছে কে, ওই কথার পরপরই আইসা না সবচেয়ে গরমে ধরে আমার বাপকে রাইতে এক কিলাইয়া বাড়ির মধ্যে পালিয়ে দিয়ে মেরে ফেলছে। আমি শুধু এইটাই চাই, আমার বাপের বিচার চাই। মারছে মেলা দিয়ে ওদের 4 ঘরের 4 ভাইয়ের 4 ছেলে, পোলার বউ, তার বউরা সবাই মিলে আমার বাবাকে এখানে ফেলে লাইটাইয়া কিলাইয়া ঘুষাইয়া আডু দিয়ে এমনি করে আডু দিয়ে যাইতে, পরে আমার বাবাকে হসপিটালে ভর্তি করছি নিয়ে 2 দিন পরই আমার বাবা মারা যায়। আমার বাবার হত্যার বিচার চাই, আর কিছু চাই না। বোনটা হসপিটালে অসুস্থ, এখন পর্যন্ত সুস্থ হয়নি। বোনের একটা বাচ্চা আছে, 6 মাসের বাচ্চা। এইভাবে আমাদের সাথে অত্যাচার জুলুম এরা করতে চায় 3-4টা বছর ধরে। 70 বৎসরে একটা মানুষকে যে এইভাবে বেদরক মারপিট করলো, আপনারই চাচাতো ভাই অথবা চাচারা অথবা তারই পরিবারে যারা আছে তারাই, কোনো লোক এগিয়ে আসলো না তাকে বাঁচানোর জন্য? তারা এগিয়ে আসার আগেই তো মনে করেন যে ওদের কাম শেষ করে ঢালাই দিয়েছে। আমরা সেই লাল মিয়ার ছেলের কাছ থেকে শুনলাম, তিনি কিন্তু একটি কথাই বলতেছে, তার বাবার হত্যার বিচার তিনি চাচ্ছেন। কারণ তার বাবাকে 65-70 বৎসরের একটি বৃদ্ধ মানুষকে যখন 10-12 জন লোক তাকে আঘাত করে, তার অবস্থাটা কি হতে পারে। আর যারা আঘাত করেছিল তাদের একটি চিত্র দেখাবো। দেখেন এই পাশে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটা হলো আরজুর ঘর। আরজুর ঘরের কিন্তু সবাই এখন পলাতক, কারণ ইতিমধ্যে মামলা হয়েছে, পুলিশ কিন্তু একজনকে গ্রেপ্তার করেছে। আর গ্রেপ্তার করার পরে কিন্তু এখন একটি আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং সকলেই কিন্তু ঘর বাড়ি ছেড়ে কিন্তু তারা পালিয়ে গেছে। আমরা এই পাশে যদি আপনাদের দেখাই যে পিছনে যে ঘরটি আছে, এই ঘরটি হলো এই ঘরটিকার লাল মিয়ার ছেলের ঘর। আমরা আরেকটু ওই দিকে দেখাবো, যে আমি আপনাদেরকে আরেকটু দেখাবো যে এই পাশে যে ঘরটি আছে, দেখেন যে এই পাশে যে ঘরটি আছে তারাও কিন্তু পলাতক। হ্যাঁ, এটা কার ঘর, এটা কার? এখানে সাজ্জাদের ঘর, তার মানে আক্রমের ছেলে,
আকরমের ছেলের ঘর, আকরমের ছেলের ঘর। হ্যাঁ, তারপরে আপনার এখানে যে ঘরটি আছে সেই ঘরটিও কিন্তু আপনারা দেখেন, এই ঘরটির মালিক কারা? কাদের? এই ঘরটির মালিক যারা ছিল তারাও কিন্তু এখন নেই। ওনারা কারা? কাদের শাশুড়ি। আপনি চাচি, আপনি রয়েছেন কয়দিন ধরে এখানে আছেন? আপনি কয়দিন ধরে আছেন এই জায়গায়? 4 দিন। 4 দিন। আপনার মেয়েরা এবং মেয়ের স্বামী তারা কই? আর বাবা গতলি করে কই যে জানা খেলা বিহাই না খাওয়া বসে। আপনি কি রাইখে গেছে? আপনি কি বাড়িতে রাইখে গেছে? আমি খবর নিয়ে আইছি প্রতিটা মরছে শোনা। আমি বুঝি আমার 3 কালের 1 কালে আসা শোনাই বা না, আপনি যে মারা যাওয়ার পর আসছেন বাড়িতে এসে কি মেয়ের জামাই মেয়েকে পাইছেন? পাই না জানতে পান নাই? তারা কি পলাতক? তারা কি পলাতক? পাই না যখন পড়াতে তো আমার কথা যেন কথা কইতেছে বাবা আমার শুনতে আমার পড়া বিদায় সাজাম এই যখন ভাই তা আপনি এখন মেয়ের জামাইয়ের বাড়ি পাহারা দিতেছেন? প্রতিটা মশা তাই খবর শুনে আইছি। আমরা এটা হলো কাদেরের শাশুড়ি, তারা কিন্তু এখানে আছে। সাজ্জাদ, উনি কি সাজ্জাদের শাশুড়ি? আপনি কি সাজ্জাদের শাশুড়ি? তা আপনি আপনি কি পাহারা দিতেছেন বাড়ি নাকি কেমনে? তারা তো পলাতক মনে হয়। তারা তো সবাই পলাতকই। এখন আমি আসছি, আমারে বলছিল এখানে আসতে, তাই আমি আসছি। ও আইসা মানে এখন আপাতত পাহারা দিতেছেন? পাহারা বলতে আমি এখনই যাবো, আমি ছোট বাচ্চা নিয়ে আর কি পাহারা দিব, ওটারা পাহারাই বলে। পাহারাই বলে। আমি একটা জিনিস বলি আপনাদেরকে, এই যে যে নৃশংস যে হত্যাকাণ্ডটা হয়েছে লাল মিয়ারকে যে মেরে ফেললো, তার মেয়েও এখন বর্তমান মৃত্যু সজ্জায়, এটাকে আসলে স্বাভাবিকভাবে আপনারা আসলে কিভাবে দেখেন এই এত বড় একটা ঘটনাটাকে? এখন মনে করেন যে আমি এলো নতুন আত্মীয়তা, আর যেহেতু এটা করছে এটা কি স্বাভাবিক বলা যাবে? এটা তো স্বাভাবিক বলারও কথা না। আমি আসলে এগুলা বিষয়ে কিছু জানি টানি না। আমি আত্মীয় করছি 5-6 মাস হয়েছে, তাহলে আমি কি বলবো? আমরা স্বাভাবিকভাবে, কারণ তারা মেহমান, তাদের আসলে এখানে মন্তব্য করার তেমন কিছু নেই। তবে যে ঘটনাটি ঘটছে খুবই দুঃখজনক, ন্যাক্কারজনক। ও লাল মিয়া আপনার শ্বশুর? আমার স্ত্রীরও মাইরে মনে করেন যে জখম করে হেলাইছে, এত খেনেই জ্ঞান ফেরে, খেনেই জ্ঞান হারাই ফেলে। আমার ওই তো অচেতন অবস্থায় আছে, কথাটা তো বলতে পারে না। আবার আমার 7 মাসের একটা বাচ্চা আছে, 7 মাসের ছোট বাচ্চা। এখন এই যে আমরা শুনলাম যে জমি জমানা ঝামেলা, এটা মীমাংসা করার জন্য বিচার সালিশ করা হয়েছে, তারপরে মীমাংসা হয় নাই, তারপর এত বড় একটা ঘটনা ঘটলো, এটা আসলে মানে কি? এটা তারা পরিকল্পিতভাবে মারছে, আমার শ্বশুরের তারা পরিকল্পিতভাবে ডাইকাই না মারছে। আচ্ছা মনে করেন 3-5টা গাছ কাটছে, গাছ কাটার পর দেখার জন্য আসছে যে তোরা গাছ কাটছিস কে, এই কথা প্রেক্ষিতে আমার শ্বশুরের উপরভাবে আর আমার ওয়াইফের মারধর করছে। মারধর মাটিতে ফালাইয়া মনে করেন লাইতাইছে, পাড়াইছে, বুকের মধ্যে পাড়াইছে, গলায় চিপছে, লাঠি দিয়ে বাইরেছে, রড দিয়ে পিটাইছে, লাইতাইছে, বুকের মধ্যে মনে করেন পিটাইছে। মনে করেন একটা মেয়ে মানুষে যে আপনার পুরুষ মানুষে মারে, এটা কোন আইনে মারে? কারণ মহিলা মহিলা ঝগড়া হইতে পারে, একজন পুরুষ মানুষ তো একজন মহিলা মানুষে এভাবে অত্যাচার করতে পারে না। মাটির মধ্যে পড়ে গেছে, তারপরেও তার গালের মধ্যে মুখের মধ্যে পাড়াইছে, এমনভাবে আঘাত করছে, সে বুকের ব্যথায় মনে করেন কাতরাই যাইতেছে, ঠিক কথা বলতে পারে না। ও বাক প্রতিবন্ধীর মতো খালি তাকায় তাকায় দেখে আর কান্দে। এই হইল অবস্থা। মানে আপনাদের মাধ্যমে আমার একটাই দাবি থাকবে, তাদের সুষ্ঠু বিচার। আমরা যাতে সুষ্ঠু বিচার পাই, তাদের জানি শাস্তি হয়, আপনারা এই কাজটা করে দেবেন। লাল মিয়ার স্ত্রী, সেদিনকে কি না ঝগড়া হয়েছিল? আপনি কিভাবে, আপনি ছিলেন কি বাড়িতে ছিলেন? আমি এই বাড়িতে ছিলাম না সেদিনকে। কি না কি কইছা? আপনি মারামারির সময় ছিলেন না? না না, আপনাদের সাথে কি না গন্ডগোল? আমাদের সাথে গন্ডগোল, আমার স্বামীর যেখানে জায়গা ওইখানে নিয়ে কত সালিশ হইতেছে। এই বাড়িতে 10 ডিসিমাল জায়গা পাইব স্বামী, আর 6 পাইব 10 ডিসিমাল। এইটা নিয়ে আমার স্বামী তো বেশি খায় না, আমার স্বামীর আরো কমই আছে, আরো কমই আছে। আমার স্বামী এদিকে মেয়ারে 10। যাই হোক, মানে জমিনে ঝামেলা, আপনাদের জমিনে সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এখন আপনার স্বামীকে যারা মেরে ফেলছে, আপনার কি চান? আপনি স্ত্রী হিসাবে আমি বাবা তোমরা আমার নাগাল মার বেড়ে দিকে হয়েছ, মা ছাড়াও নাই। আমার একটা কথাই, আমি স্বামী ছাড়া হয়েছি বাবা। আমি সুখ বিচারটা চাই, আমি কে চুই চাই না তোমার গোড়া না। এখানে একটা সালিশ হয়েছে,
সালিশ ছিল এই জায়গাটা হলো 10 ডিসিমাল জায়গা সবেরই 5 জন বাকি 5 জনের 10 ডিসিমাল জায়গায় এখন মেয়ারে 4 ডিসিমাল জায়গায় ওরাই কইয়া দিছে সেখানে একটু বিল্ডিং করছে ওভার মাটি ফেলাইয়া এখন কত বছর গেছে গা এখন এরা বলতেছে এই সাইড সরিয়ে বলতেছে মেয়ার নিয়ে গেছা পোলা 2টা নিয়ে জায়গা কয় চা জামকে কয় 2 লাখ টাকা দেবো নিয়ে ভেঙেছে নিয়ে জায়গা 2 লাখ টাকা বুঝছেন 10 ডিসিমাল জায়গা মানে 20 লাখ টাকা 2 লাখেই হয়ে যাওগা মাদুরা দুটি গেছিল যেসব মাদুরা ছিল যেমন কি এটা নাল মেমাই না নাই আচ্ছা তারপরেও এই অবস্থা থাকার পরে একদিন এই গাছ বেঁচে আলাইছে গাছ বেচছে তো নাল মেয়ে আসতো 4 একটা আইসে আইয়া খাই অগু গাছ বেচবো আমার গাছ 3টা বেচলো কেন বুঝছেন এটা সারা এনে আরজু ধরাও সারা করিম রাজা ফালিয়ে দিছে ফালিয়ে দিলি আরজুর পোলারবো আরজুর বউ কয় না ভান হেরছে মারা মানুষ বুঝছেন এই অবস্থায় তারপরে আরজুর পোলার বড়ারে নালের পোলার মেয়াডারে ওই আরজুর টানটা ফালিয়ে দিছে ফালিয়ে দিলি পড়ে গেছে গা তখন এই আরজুর পোলার বউ খালি এই জায়গায় নাচতেছে অপশন এই জায়গায় নাচতেছে লাখখানা সেই হাত নিয়েছে আইসির মধ্যে রাখছিল জ্ঞান আছে না এই অবস্থায় চলছে তোমার এমনি এই বাড়িঘর ভাঙে এমনি দেবো গা 2,000 টাকা 2 লাখ টাকাই আমরা সুস্থ বিচার চাই ন্যায় বিচার পায় নাই মাইনা নেয় নাই লাল মিয়ারে এখানে রাখবো না 2 লক্ষ টাকা দিয়ে পোলা সহেনগণে খেদে দিব কিন্তু আমরা কিছু লোক গ্রামবাসী যারা ভালো লোক তারা বলছে যে এনে তো লাল মিয়ার বিচার হবে না বিচার হবে কাগজের বিচার হবো লাল মিয়ার 10 ডিসিমাল জায়গা পাবো এনে মাতবররাই কী করবো আর আমরাই কী করব তার বাপের জায়গা সে নিয়ে যাবো গা এনে তো মাতবরের দরকার নাই তার হলো কাগজের দরকার এই কথা শুনছি শোনার পরেই সকালবেলায় তারপর ওই দিন রাত্রে আমরা শুনলাম সকালবেলায় উঠছি ঘুম থেকে উঠে শুনি যে লাল মিয়া হসপিটালে মারা গেছে এটার জন্য চাচ্ছি যে এই ফ্যামিলিটা খুবই নিরীহ ফ্যামিলি আমরা চাই লাল মিয়ার ছেলে এবং লাল মিয়ার বউ যারা বাইসা আছে পরিবারটা তারা সুষ্ঠু একটা বিচার পাক তারা ওই যারা খুন করছে তাদের শাস্তি হোক মেয়ের যে মেয়ে শিউলি তিনি কিন্তু হাসপাতালে কয়েকদিন ভর্তি ছিলেন এবং থাকার পরে তার ছোট্ট একটি বাচ্চা দেখেন বাচ্চার বয়স কিন্তু খুব একটি বেশি না মাত্র সম্ভবত 7 মাস বয়সের বাচ্চা থাকার দরুন হাসপাতাল তাকে রিলিজ দিছে কিন্তু শিউলি কোনো কথা বলতে পারে না শিউলি যেন কেন বোবা হয়ে গেছে কারণ তিনি হতভম্ব তার সামনে তার বাবাকে যখন তার ওই চাচা এবং চাচাতো ভাই কিংবা তার পরিবারে যারা আছে তারা যখন তাকে মেরে ফেলছে তখন শিউলির মুখে আসলে কোনো ভাষা নেই কিন্তু শিউলি কিন্তু অপারেশনের একজন রোগী তিনি তাকে সিজারের মাধ্যমে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটির জন্ম হয়েছে কিন্তু শিউলি কোনো কথা বলতে পারছেন না আসলে শিউলিকে কারা মারছেন কেন মারছেন শিউলির ভিতরে আসলে অনেক কথাই আছে কিন্তু তিনি কোনো কথা তার মুখে আসছে না আমি তারপরে দেখি কথা বলার চেষ্টা করব শিউলি আপনি কি কথা বলতে পারেন আপনি কি একটু বলতে পারবেন কিছু আপনাকে কে মারছে একটু বলতে পারবেন বলতে পারবে না কারণ শিউলি তার চোখের সামনে যখন তার বাবা মারা গিয়েছে তখন স্বাভাবিকভাবে তিনি বোবা হয়ে গেছেন জিনিসটা এরকম অবস্থা সৃষ্টি হয়ে গেছে কারণ 7 মাসের সন্তান যে সন্তানটি দেখতে পাচ্ছেন সেই সন্তানটি কিন্তু সিজারের সন্তান আর এই অবস্থায় তার যে অপারেশন হয়েছিল সেই অপারেশনে তাকে যে শারীরিকভাবে আঘাত করা হয়েছে সেই আঘাতের দরুন কিন্তু তার অপারেশনে বড় ধরনের একটি এফেক্ট পড়ছে লাল মিয়াকে যারা আঘাত করে মেরে ফেলছে আইনগতভাবে তাদের ব্যবস্থা করে আইনের আওতায় এনে আইনগতভাবে যে শাস্তি হয় সেই শাস্তি অবশ্যই নিশ্চিত করতে হবে তা না হলে এই সম্পদের মধ্য দিয়ে এই বাড়িতে একটি খুন হয়ে গেছে আরেকটি মানুষ মৃত্যুর শয্যায় আছে সামনের অবস্থা যে কী হবে সেটা বলা যাচ্ছে না তবে আমরা আবারও বলতে চাচ্ছি টাঙ্গাইলের পুলিশ প্রশাসন এবং টাঙ্গাইলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারাই আছে যারা এই মামলার সাথে জড়িত যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে তাহলে কিন্তু এই সমাজে একদিন শান্তি ফিরে আসবে